এলাই অনেক কষ্টে বর্ণ হয়ে যায়। এইখান থেকে হাইড্রোজেন কি খুব সহজে বেরিয়ে যাবে? আচ্ছা হাইড্রোজেন যদি বেরোয় এইচ মাইনাসে বেরোতে, তো এই যে এইচ এর মাইনাসটা আছে এইটাই তো রিডিউস করবে অন্যকে। হাইড্রাইড হাইড্রাইড রিডিউসিং এজেন্ট হলো কি করে? এম প্লাস, এ তো অলরেডি এম প্লাস হয়ে আছে এমএইচ, আমি তো হাইড্রাইডের কথা বলছি, হাইড্রাইডের সাথে রিডিউসিং এজেন্ট, তো এখানে রিডিউস করবেটাকে হাইড্রোজেন করবে, হাইড্রোজেনের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে। এবার সমস্যাটা হচ্ছে যেটা তোমাকে বলছিলাম যে অ্যালকালি মেটাল শুধু লিথিয়াম নয়, অ্যাকচুয়ালি লিথিয়াম নয়, তো লিথিয়াম সবগুলোই শুধু ফ্রান্সিয়ামকে বাদ দিয়ে, বিকজ এটা রেডিও অ্যাক্টিভ, আমি বলেছিলাম না এদের সম্বন্ধে কথা কমই বলবো, ফ্রান্সিয়ামটাকে বাদ দিয়ে। তো অ্যালকালি মেটালস জেনারেলি প্রচন্ড রিঅ্যাক্টিভ হয়। এখানে যেটা সব থেকে কম রিডিউসিং এজেন্ট, সব থেকে কম যে একদম ছাড়তে চাই না, তার নাম হচ্ছে সোডিয়াম। আর সব থেকে যে বেশি সেটা কিন্তু এ নয়, সব থেকে বেশি রিডিউসিং এজেন্ট এ, মানে যাকে ভেবেছিলে যে সব থেকে কম দেবে সেই সব থেকে বেশি দিয়ে দিয়েছে। আমরা পড়ছিলাম এস ব্লক এলিমেন্টস। এর আগের দিন আমরা দেখেছিলাম যে আগের ক্লাসে দেখেছিলাম যে এস ব্লক এলিমেন্টস এর মধ্যে গ্রুপ 1 গ্রুপ 2 পড়ে, তো ওদের কে কে আছে, মেম্বার কে কে আছে। মেম্বারের মধ্যে একটু দুষ্টু মেম্বার কে কে আছে, যেমন অ্যানোমালাস বিহেভিয়ার অফ তোমার মেনলি পিরিয়ডিক 2 এলিমেন্টস গুলো যেগুলো আছে সেগুলো। নেক্সট আমরা পড়েছিলাম যে তোমার পিরিয়ডিক ট্রেন্ডস, যে মেটালিক ক্যারেক্টার, আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, এভরিথিং, ঠিক আছে, এগুলো আমরা দেখেছিলাম। আজকের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ আগের দিন আমরা করেছি, আজকে আমরা করব কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে মেইনলি দুটো পয়েন্ট আমরা আগে বলে দেবো। সেই দুটো পয়েন্ট হচ্ছে এই যে তোমাদের অ্যালকালি মেটালস গুলো আছে, অ্যালকালি মেটালস, ঠিক আছে, এই মেটালস গুলো জেনারেলি খুব রিঅ্যাক্টিভ হয়, ঠিক আছে, এই অ্যালকালি মেটালস গুলো আর জেনারেলি ভেরি রিঅ্যাক্টিভ, ঠিক আছে, and have low ionization enthalpy, ঠিক আছে। এটা কেন বললাম? তো অ্যালকালি মেটালস জেনারেলি রিঅ্যাক্টিভ হয় কেন? কারণ তুমি জানো একটা করে ইলেকট্রন আছে কি দুটো করে ইলেকট্রন আছে লাস্ট অরবিটে, যদি লাস্ট অরবিটে একটা ইলেকট্রন থাকে সেটা দেওয়ার জন্য মরে যাবে, তাই না? তোমাকে যদি দেখো যেমন তোমার পেট ভরে গেছে, খাবারটা ফেলে দিতে ইচ্ছা করছে না, আর খাবারটা নিয়ে থাকতেও পারছো না, নষ্ট হয়ে যাচ্ছে, তুমি কাউকে দেওয়ার জন্য ছটফট করবে, তাই না? তো যখন একটা ইলেকট্রন এক্সট্রা থাকে, তুমি জানো ওই একটা ইলেকট্রন দিয়ে দিলেই আমি স্টেবল হয়ে যাব, তো তুমি দেওয়ার জন্যই ছটফট করবে। ইলেকট্রন দেওয়ার জন্য ছটফট করার বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়। তো বেশি রিঅ্যাক্টিভ কেন হয় তার জন্য এটাও একটা দেয়, আয়নাইজেশন এনথালপিটা হলো। আয়নাইজেশন এনথালপি কাকে বলেছিলাম? যে একটা ইলেকট্রন গেইন এনথালপি একই জিনিস, তোমার একটা ইলেকট্রন দিয়ে দিতে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য যতটা এনার্জি লাগে, তো এদের মধ্যে আয়নাইজেশন এনথালপি অনেক কম, ইলেকট্রন ছেড়ে দিতে অনেক সুবিধা এদের, কারণ যত আমরা পিরিয়ডে অ্যাক্রস দ্য পিরিয়ড যাই তত আমার আয়নাইজেশন এনথালপি বাড়ে, কারণ আমার ইলেকট্রন তখন গেইন করার টেন্ডেন্সি বেড়ে যায়, তো একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি এদের বেশি, তাই জন্য এদের লো। ঠিক, প্রথম পয়েন্ট তাহলে বোঝা গেল। নেক্সট পয়েন্টটা হচ্ছে তোমার এদের থেকে যে কম্পাউন্ডস গুলো ফর্মেশন হয়, compound formed by these metals are generally colorless, generally colorless হয়, ঠিক আছে, কালারলেস তো হয়। আর একটা হচ্ছে compounds formed by these metal are generally diamagnetic, in nature। আচ্ছা, এখন ডায়াম্যাগনেটিক কি প্যারাম্যাগনেটিক আমরা ডিসকাস করব না, সেগুলো আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি এসবের জিনিস, তো ছেড়ে দিলাম। তো মেনলি তোমাদের তিনটে পয়েন্ট, রিঅ্যাক্টিভ, আয়নাইজেশন এনার্জি লো থাকে, আর কালারলেস হয়, ডায়াম্যাগনেটিক নেচার হয়, ঠিক আছে। তো আজকে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, মানে আমরা করব রিঅ্যাকশন, ঠিক। তো প্রথম আমাদের যে আজকে রিঅ্যাকশনটা হবে, রিঅ্যাকশন উইথ
আমাদের যে আর্থে সব থেকে বেশি মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কি হাইড্রোজেন, তাহলে ডিহাইড্রোজেন রিঅ্যাকশন উইথ, আচ্ছা অফ লিখবো না, রিঅ্যাকশন উইথ ডিহাইড্রোজেন H2, ঠিক। আচ্ছা মেটালস গুলোকে আমরা এই এম এম লিখে দিচ্ছি, এম ফর মেটালস, ঠিক আছে। এম মেটালস মানে ধরো কারো একটা ইলেকট্রন কারো দুটো ইলেকট্রন সেটা ডিপেন্ড করবে, তো এম লিখে দিচ্ছি আর এদিকে লিখছি হাইড্রোজেন দুটো H2, তাহলে এর জেনারেটলি কি ফর্ম হয় MH ফর্মেশন করে। তাহলে কাজ করো ব্যালেন্সের জন্য এখানে 2m করে দাও, এখানে 2 করে দাও, ব্যাস ঠিক। এবার সমস্যাটা কি যে MH টা হলো এমটা কিন্তু প্লাস এক্সিবিট করে, এইচটা কিন্তু মাইনাস এক্সিবিট করে, মানে এইচ হচ্ছে ইলেকট্রন নেয়, এম হচ্ছে ইলেকট্রন ছাড়ে, এইচ হচ্ছে ইলেকট্রন নেয়, এইচ এম হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এদের কিছু প্রপার্টিজ আছে, এদের কিছু প্রপার্টিজ আছে। প্রথম প্রপার্টি এই যে তোমার এটা তোমার কি, এটা মেটাল হাইড্রাইড, এটা মেটাল হাইড্রাইড, ঠিক আছে। এই যে হাইড্রাইডটা তোমার তৈরি হলো, এটা আমার একটা মেটাল হাইড্রাইড, এই মেটাল হাইড্রাইডটার কিছু প্রপার্টি আমার আছে। প্রথম প্রপার্টি হলো যে এই যে হাইড্রাইডের স্টেবিলিটি আমাদের ডাউন দা গ্রুপ ডিক্রিজ করবে, the stability of the hydrides decreases down the group। আচ্ছা কেন ডাউন দি গ্রুপ ডিক্রিজেস করবে, তোমাকে বলেছিলাম আমি শুধু গ্রুপ 1 এর কথাটাই বলছি, ছাড়া আমি আর গ্রুপ 2 এর কথা যাচ্ছি না। লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে। আচ্ছা এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, 11, 19, 37, 55, 87। ওকে, তো তুমি কি দেখতে পাচ্ছ আমার অ্যাটমিক সাইজ বাড়ছে, তো অ্যাটমিক সাইজ যদি বাড়ে এই যে এম এর ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সিও বাড়ছে, ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বাড়ছে, টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন ইনক্রিজ করছে ডাউন দা গ্রুপে। যদি আমার ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি ডাউন দা গ্রুপ বাড়ে, তার মানে আমি যদি এখানে এলআই ভাবি, এখানে যদি এম এর জায়গায় আমি এলআই ভাবি আর একটা যদি আমি সিএস এইচ ভাবি, এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, এর আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি, এর আয়নাইজেশন পোটেনশিয়াল হ্যাঁ বেশি, এর আয়নাইজেশন পোটেনশিয়াল কম, ঠিক। তো এ যখন কাউকে একটা ইলেকট্রন দেবে তো তাকে তার সাথে ইলেকট্রন ভাববে না, এই মানে এলআইএইচ এর মাঝে যে বন্ডটা থাকবে, এলআইএইচ এর মাঝখানে যে বন্ডটা থাকবে এটা সহজে ব্রেক করা যাবে না, প্রচুর এনার্জি লাগবে তবে যে ব্রেক হয়। কারণ এলআই যখন এইচ এর সাথে বন্ড বানিয়েছিল তখন ও ইলেকট্রনটা অনেক কষ্টে দিয়েছিল দেন সিজিয়াম, সিজিয়ামের কাছে হাইড্রোজেন এলো, দাও ইলেকট্রন দাও, আচ্ছা বন্ড হয়ে গেল। তো আমি আগের ভিডিওতে কি বলেছিলাম, যেটা তুমি খুব সহজে পেয়ে যাও সেটার কোনো মূল্য থাকে না তোমার কাছে, তুমি যেটা খুব সহজে পেয়ে গেছো সেটা তোমার কাছে কেউ ছিনিয়ে নিল তোমার অতটা কিছু যায় আসে না, কিন্তু যেটা তুমি অনেক কষ্টে অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগল করে পেয়েছো সেই জিনিসকে ভাঙা খুব খুব কষ্টকর। তাহলে এলআইএইচ যখন ফর্মেশন হয়েছিল, যেহেতু এলআই এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আমি ভেবে নিতে পারি যে এলআইএইচ এর যে ভাঙন মানে বন্ডিংটা হবে, বন্ডিংটাও স্ট্রং হবে, ঠিক। সিএস এইচ এর থাকে, তো যখন এখানে বন্ডিংটা স্ট্রং হবে তো একে ভাঙা বেশি সহজ হবে, একে ভাঙা কম সহজ হবে। তাই জন্য দ্য স্টেবিলিটি অফ দ্য হাইড্রাইড, যত আমরা ডাউন দ্য গ্রুপে হাইড্রাইডস করে আসবো তাতে স্টেবিলিটি আমার কমবে আস্তে আস্তে, কারণ এলআইএইচ এর স্টেবিলিটি সব থেকে বেশি, সিএস এর স্টেবিলিটি সব থেকে কম হচ্ছে। ফ্রান্সিয়ামের কথা বাদ দিচ্ছি, ফ্রান্সিয়াম তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, করলেও কি যায় আসে, ঠিক। তাহলে দ্য স্টেবিলিটি অফ দ্য হাইড্রাইড ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। নেক্সট এই যে হাইড্রাইডস গুলো আছে যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে তারা তখন হাইড্রোক্সাইড ফর্ম করে। দি হাইড্রাইডস react with H2O to form
হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড ফর্মেশন করে কেমন করে করে, এখানে এমএইচ আছে, জল একটু মিশিয়ে দাও, জলে মিশে মিশে যাবে একদম, কোনো চাপ নেই, এমওএইচ হয়ে যাবে, আর এখান থেকে একটা H2 রিলিজ হয়ে যাবে, ব্যাস সুন্দর, কোনো সমস্যা নেই। নেক্সট নেক্সট পয়েন্ট, দে আর স্ট্রং রিডিউসিং এজেন্ট। যারা ইলেকট্রন দিতে পছন্দ করে তারা রিডিউসই তো করে অন্যকে। আমাকে যদি কেউ ইলেকট্রন দেয়, তুমি ধরো আমাকে ইলেকট্রন দিচ্ছ, মানে তুমি আমাকে রিডিউস করছো, তো তুমি তো অক্সিডাইজ হচ্ছ, তো তুমি যদি আমাকে রিডিউস করো, ইউ আর গুড রিডিউসিং এজেন্ট। তা আমি তো রিডিউস হচ্ছি, বাট করছেটা কে? তুমি করছো, তাই না? তুমি আমাকে ইলেকট্রন দিচ্ছ, তো তুমি নিজে অক্সিডাইজ হয়ে আমাকে রিডিউস করে দিয়ে চলে গেলে, তো তুমি কি হলে? তুমি রিডিউসিং এজেন্ট হলে। তাহলে এই যে হাইড্রাইডস গুলো আছে, এরা খুব সহজেই এরকম করে ভেঙে দিতে পারে, এম প্লাস হয়ে গেল, ইলেকট্রন এই তো এইচ এর কাছে ইলেকট্রন আছে, এইচ এর ইলেকট্রন দিয়ে দিল, কোনো সমস্যা নেই। তাহলে দে আর গুড রিডিউসিং এজেন্ট। তাহলে দিজ আর গুড রিডিউসিং এজেন্ট, ঠিক। এবার হচ্ছে কথাটা, এই যে রিডিউসিং নেচারটা, এটা ডাউন দা গ্রুপ কি হয়? রিডিউসিং নেচারটা ডাউন দা গ্রুপ কি হয়? রিডিউসিং নেচার ডাউন দি গ্রুপ, তোমরাই বলো কি হবে, চলো তোমরা ভাবো একটু। এলাই অনেক কষ্টে বর্ণনা হয়ে যায়, এইখান থেকে হাইড্রোজেন কি খুব সহজে বেরিয়ে যাবে? আচ্ছা হাইড্রোজেন যদি বেরোয় এইচ মাইনাস হয়ে বেরোতে, তো এই যে এইচ এর মাইনাসটা আছে, এইটাই তো রিডিউস করবে অন্যকে। হাইড্রাইড হাইড্রাইড রিডিউসিং এজেন্ট হলো কি করে? এম প্লাস, এ তো অলরেডি এম প্লাস হয়ে আছে, এমএইচ, আমি তো হাইড্রাইড সাথে বলছি, হাইড্রাইড সাথে গুড রিডিউসিং এজেন্ট, তো এখানে রিডিউস করবেটাকে হাইড্রোজেন করবে, হাইড্রোজেনের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, এম তো এম প্লাস হয়ে বেরিয়ে গেল, কোনো সমস্যা নাই, রিডিউস তো হবে হাইড্রোজেনের জন্য, তো হাইড্রোজেনের কাছে ইলেকট্রন দিয়ে। এবার তোমাকে তাহলে দেখতে হবে কে তাড়াতাড়ি হাইড্রোজেন রিলিজ করবে, যে তাড়াতাড়ি হাইড্রোজেন রিলিজ করবে সেই ভালো গুড রিডিউসিং এজেন্ট। এবার তুমি কে তাড়াতাড়ি ভালো হাইড্রোজেন রিলিজ করবে, এইখানে তুমি দেখছো যে নিচের দিক দিয়ে আসছে, আমার স্টেবিলিটি আমার ডাউন হচ্ছে, তো যার স্টেবিলিটি কম সেই তো আগে হাইড্রোজেন রিলিজ করবে, যে বেশি তাড়াতাড়ি হাইড্রোজেন রিলিজ করবে তার স্টেবিলিটি কম, যে হাইড্রোজেন বেশি রিলিজ করবে সেই ভালো রিডিউসিং এজেন্ট। কথার কথা শেষ হয়ে গেল। তাহলে দিস আর গুড রিডিউসিং এজেন্ট, অতি অবশ্যই কোনো সমস্যা নেই, বাট রিডিউসিং নেচার ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস। ইনক্রিজেস কেন হলো? কারণ এইখানে LiH যদি ফর্ম হয়, তাহলে এই এইচটা অনেক লেটে বেরোবে, এখানে এইচটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই তো? ওই জন্য যেখানে তাড়াতাড়ি বেরোবে তারাই তো অন্যকে তাড়াতাড়ি রিডিউস করে, যেটা তো বেরোতেই চাইছে না। ধরো আমি বসে আছি, টাকা দেবে কেউ, টাকা দেবে, টাকা দেবে, টাকা দিচ্ছেই না, আমি জিনিসটা কিনতেই পারবো না, তাই কি হলো? তো আমি যদি ওয়েট করে দেখি কখন তুমি আমাকে ইলেকট্রন দেবে, আমি তোমাকে ধরো বলে যে তুমি আমাকে ইলেকট্রন দেবে, আমার একটা ইলেকট্রন দরকার, তুমি তোমার তো এক্সট্রা ইলেকট্রন আছে, তুমি তো তুমি ভেবে রেখেছো যে আমাকে, আমি বসে আছি, হ্যাঁ তুমি ইলেকট্রন কখন দেবে আমাকে, ইলেকট্রন কখন দেবে, ইলেকট্রন তুমি দিচ্ছই না, কারণ তুমি বন্ড ভাঙতেই চাইছো না, তোমার হাইড্রোজেনটা বেরোতেই চাইছে না যে আমাকে ইলেকট্রন অ্যাকচুয়ালি দেবে। তো তুমি যদি নিজের হাইড্রোজেনকে মানে ছাড়তে না চাও, সে হাইড্রোজেনটা বেরিয়ে আমাকে ইলেকট্রন দেবে কি করে? বুঝতে পারলে ব্যাপারটা? তুমি যদি তোমার মধ্যে যদি বন্ডটা তাড়াতাড়ি ভাঙে, তবে তো আমি হাইড্রোজেনের কাছে ইলেকট্রনটা পাবো, তো তার জন্য তোমাদের বন্ডটা ভাঙা তো তাড়াতাড়ি দরকার। তো তোমাদের বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে কি করে? ডাউন দ্য গ্রুপ ভাঙবে কি করে? ডাউন দ্য গ্রুপ আমার ভাঙনটা বাড়ে, তো ডাউন দ্য গ্রুপ আমার স্টেবিলিটি কমে, মানে ডাউন দ্য গ্রুপ যত আসবো তাড়াতাড়ি ভাঙবে, যত তাড়াতাড়ি ভাঙবে তত হাইড্রোজেন তাড়াতাড়ি রিলিজ হবে, যত তাড়াতাড়ি হাইড্রোজেন রিলিজ হবে তত তাড়াতাড়ি আমি রিডিউস হয়ে যাবো। তাই জন্য ডাউন দ্য গ্রুপ রিডিউসিং নেচার ইজ ইনক্রিজিং, ঠিক। তাহলে এই তো হয়ে গেল তোমাদের ডিহাইড্রোজেনের সাথে রিয়াকশন। নেক্সট রিয়াকশন আমরা করব এয়ার এর সাথে। এয়ারে মেইনলি কে থাকে? অক্সিজেন থাকে, মানে মেইনলি আমরা অক্সিজেনের সাথে রিয়াকশন করব, ঠিক। Next, reaction with air. প্রথমে বলে দিই, এই যে গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টস আছে, যেগুলো অ্যালকালি মেটাল, অ্যালকালিন, আর্থ মেটাল, এয়ারে আর ওয়াটারে বিরাট রিঅ্যাক্টিভ হয়। এয়ারেতে, হাইড্রোজেনেতে, ওয়াটারে প্রচুর রিঅ্যাক্টিভ হয়, মানে এমন রিঅ্যাক্টিভ বেঁধে রাখতে হয়। পরে বলবো কেমন করে রাখা হয় এদেরকে, ঠিক আছে? আগে রিঅ্যাকশন গুলো দেখে নাও, লাস্টে এটা বলবো যে কেমন করে রাখা হয়, ঠিক আছে? তাহলে নর্মালি আমি লিখবো কোড নেমে, যেহেতু আমার কাছে এতগুলো মেটাল আছে, সবগুলো তো লেখা পসিবল না, তো মেটাল প্লাস এয়ার
এয়ারে কে থাকে O2, ঠিক আছে, মেটাল প্লাস এয়ার, এখানে তৈরি হয় তোমার মেটালিক অক্সাইড, মেটালিক অক্সাইড আর প্লাস ময়েশ্চার। আচ্ছা, এবার এই মেটালিক অক্সাইডটা কেমন হবে, হ্যাঁ ডিপেন্ড করছে। আচ্ছা, এক কাজ করো, একটা মেটাল লিথিয়াম রাখো, আমি গ্রুপ 1 এর কথা বলছি, গ্রুপ 1 করছি এখন। তো লিথিয়ামের সাথে তুমি O2 করছো, তো তুমি জানো এইখানে তৈরি হবে Li2O, Li2O, তো এখানে 2 করে দাও, আর আচ্ছা এখানে 2 করে দাও, তাহলে 2 অক্সিজেন মিলে 2 2 4, এখানে 4 করে দাও। যদিও ব্যালেন্স করার দরকার ছিল না, বাট আমি করে দিলাম, তাও তো 4 করে দাও, 2 করে দাও, তাই Li2O হচ্ছে। এই যে Li2 হচ্ছে, যেখানে Li হচ্ছে শুধু প্লাস আর অক্সিজেন হচ্ছে 2 মাইনাস, এটা যে উপরে লিখে দিলাম, এইগুলোকে আমরা বলি নরমাল অক্সাইড, মানে অক্সাইড যেগুলোকে আমরা বলি নরমাল অক্সাইড। যখন সোডিয়ামের সাথে করবে, তখন Na2O2, 2Na প্লাস O2, এইগুলোকে আমরা বলি পারঅক্সাইড, কারণ এখানে Na প্লাস 1, এখানে অক্সিজেন -1, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে N এর সাথে হলো পটাশিয়াম, এবার পটাশিয়াম বাকি যেগুলো থাকবে এইগুলো আমি এম লিখছি, এই এম মানে হচ্ছে তোমার পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এইগুলোর সাথে যখন তোমার O2 মিক্স করবে, তখন এইখানে তোমার হয়ে যাবে MO2, ঠিক আছে, MO2, এইগুলোকে বলছি সুপার অক্সাইড, এগুলোকে আমরা বলবো সুপার অক্সাইড, ঠিক, বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার এদের কিছু টেন্ডেন্সি আছে, এই যে এইগুলো সব অক্সাইড, এবার এই অক্সাইড গুলো আমি একবারে লিখছি অক্সাইড, এখানে লিখে দিচ্ছি অল, সব অক্সাইড ফার্দার, এই অক্সাইড প্লাস ময়েশ্চার হচ্ছে, তাই না, অক্সাইড প্লাস ময়েশ্চার, অক্সাইড যখন এই ময়েশ্চারের সাথে রিঅ্যাক্ট করবে, এরা হাইড্রোক্সাইড ক্রিয়েট করবে, কারণ ময়েশ্চারে কি থাকে, নরমালি তো ওয়াটার পার্টিকেলসই থাকে, তাই না, তো এরা হাইড্রোক্সাইড ফর্মেশন করে, এরা কি ফর্মেশন করে, আমার হাইড্রোক্সাইড। এবার এই যে হাইড্রোক্সাইড গুলো তৈরি হলো, এদের নেচার কি রকম হবে, এই যে হাইড্রোক্সাইড গুলো তৈরি হলো, এদের নেচার কি রকম হবে? প্রথম নেচার, এই যে হাইড্রোক্সাইড, তারা খুব স্ট্রং বেস হয়, এই হাইড্রোক্সাইডের প্রপার্টিজ বলছি, ঠিক আছে, এগুলো হচ্ছে হাইড্রোক্সাইডের প্রপার্টিজ অফ হাইড্রোক্সাইড, ঠিক আছে, এরা খুবই স্ট্রং বেস হয়, ঠিক আছে। নর্মালি জেনারেলি হোয়াইট ক্রিস্টালাইন সলিডে পাওয়া যায়, হোয়াইট ক্রিস্টালাইন সলিডেতে এক্সিবিট করে, মানে সলিড স্ট্রাকচার একদম ক্রিস্টাল স্ট্রাকচার হবে সেরকম, ঠিক আছে। আর ডাউন দা গ্রুপ এদের বেসিক নেচারটা ইনক্রিজ করবে, ডাউন দি গ্রুপ basic nature increases, down the group basic nature increase করবে, কারণ হচ্ছে আয়নাইজেশন এনথালপিটা আমার কমে আসছে, যত আয়নাইজেশন এনার্জি কমছে ইলেকট্রন গেইন এনথালপি আমার কমছে, তাই জন্য এটা তোমার, আচ্ছা এটা তোমার রিজনটা লিখে দিচ্ছি পিছনে, এটা রিজনটা হচ্ছে, দুটো রিজন আছে, আয়নাইজেশন এনথালপি ডিক্রিজেস, আয়োনাইজেশন এনথালপি রিডিউস হয়, যখন আয়োনাইজেশন এনথালপি রিডিউস হলো, তোমার ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি বেড়ে যায়, তোমার OH, এখানে OH মাইনাস থাকে না এদের কাছে। আচ্ছা, এই তো হাইড্রোক্সাইড তৈরি হলো না, সামথিং অক্সাইড তৈরি হলো, মানে OH তো আছে, তো বেস যখন আছে OH মাইনাস, তো OH মাইনাস এটা দেওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, তো লুজ ইলেকট্রন লুজের টেন্ডেন্সি তো বাড়ে,
তাহলে যখন ইলেকট্রন লুজের টেন্ডেন্সি বাড়বে তখনই তো ওইচটা বেশি ভালো করে ডোনেট করতে পারবে, যখন ওইচ ভালো ডোনেট করতে পারবে তত তার তো বেশি স্ট্রং হবে, তাই জন্য বেসিক নেচার ইনক্রিজ করে। ঠিক আছে, এটাও বলে দিলাম। ওকে, তাহলে রিঅ্যাকশন উইথ এয়ার গেল। ওকে, নেক্সট আমাদের আছে রিঅ্যাকশন উইথ তোমার ওয়াটার। নেক্সট হচ্ছে reaction with water। আচ্ছা, তো একই ব্যাপার, যে কোনো মেটাল, অ্যালকালি মেটাল করছি গুলো আমি, অ্যালকালি মেটাল প্লাস তুমি ওয়াটার দেবে। তো তোমরা জানো হাইড্রোক্সাইডই তৈরি হয়। এখান থেকে অ্যালকালি মেটালকে যদি আমি এম দিয়ে ডিনোট করি, এটাকে আমি যদি এম দিয়ে ডিনোট করি, তাহলে কি হয়, এমওএইচ হয়, এখানে এম প্লাস হয়, ওএইচ মাইনাস হয়, দিয়ে এমওএইচ তৈরি হয়, আর তার সাথে একটুখানি হাইড্রোজেন রিলিজ হয়ে যায়, H2 গ্যাস বেরিয়ে যায়। ঠিক আছে, H2 গ্যাস একটু বেরিয়ে গেল, ঠিক, তার মানে হাইড্রোক্সাইড তৈরি হলো, আর এখানে ডাইহাইড্রোজেন রিলিজ হয়ে গেল, আচ্ছা, এবার হচ্ছে এখানে এই যে তোমাদের এই সিরিজটা আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা সিরিজের যে প্রথম মেম্বার সে একটু বেশি মানে যেটাকে আমরা বলি নচ্ছর টাইপের, ঠিক আছে, মানে অন্যরকম বিহেভিয়ার করে। তো এইখানে এই অ্যালকালি মেটালসের মধ্যে লিথিয়ামটা হচ্ছে এত বেশি রিঅ্যাক্টিভ যে সঙ্গে সঙ্গে রিঅ্যাক্টিভ করে, মানে প্রচুর ভিগারিয়াস। ঠিক আছে, লিথিয়াম এই রিঅ্যাকশনেতে লিথিয়াম ইজ মোস্ট ভিগারাস। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে ফেলে। কেন তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে? একে তোর স্মল সাইজ আছে আর হাই আয়নাইজেশন এনথালপি আছে। এক তোর স্মল সাইজ আর হাই আয়োনাইজেশন এনথালপি, মানে একদম দিলি মানে বাস্ট হয়ে যাবে এরকম টাইপের, মানে রাখা যাবে না এত তাড়াতাড়ি এরকম, মানে ভিগারিয়াস টাইপের রিঅ্যাকশনটা করে ফেলে। ঠিক আছে, এবার সমস্যাটা হচ্ছে যেটা তোমাকে বলছিলাম যে অ্যালকালি মেটাল শুধু লিথিয়াম নয়, অ্যাকচুয়ালি লিথিয়াম নয়, তো লিথিয়াম সবগুলোই শুধু ফ্রান্সিয়ামকে বাদ দিয়ে, বিকজ এটা রেডিও অ্যাক্টিভ, আমি বলেছিলাম না এদের সম্বন্ধে কথা কমই বলবো, ফ্রান্সিয়ামটাকে বাদ দিয়ে। তো অ্যালকালি মেটালস জেনারেলি প্রচন্ড রিঅ্যাক্টিভ হয় টুয়ার্ডস ওয়াটার অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, কি বললাম, এটা একটা পয়েন্ট। অ্যালকালি মেটালস আর generally very reactive towards oxygen and water আর অক্সিজেনের সাথে প্রচুর বেশি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তার কারণ হচ্ছে হাই রিঅ্যাক্টিভিটি, দুটো কারণ। প্রথম হচ্ছে হাই রিঅ্যাক্টিভিটি, সবারই তো হাই রিঅ্যাক্টিভিটি, আর হচ্ছে তোমার লো আয়োনাইজেশন এনথালপি, হাই রিঅ্যাক্টিভিটি। আর তুমি যদি অ্যাক্রস দা পিরিয়ডে যাও, এদেরই সব থেকে তো লো আয়োনাইজেশন এনথালপি, লো আয়োনাইজেশন পোটেনশিয়াল, তাই জন্য এই যে গ্রুপ 1 যে এলিমেন্টস গুলোকে দেখতে পাচ্ছ, এইগুলোকে জেনারেলি কেরোসিন তেলে রাখা হয়। ঠিক আছে, এই মেটালস গুলোকে জেনারেলি স্টোর করা হয় ইন কেরোসিন অয়েল। ঠিক আছে, কেরোসিন অয়েলে এইগুলোকে স্টোর করে রাখা হয়, কারণ এইগুলোকে তুমি বাইরে রাখলে, বাইরে কি আছে, ওয়াটার মলিকিউল আছে, অক্সিজেন তো আছে, সঙ্গে সঙ্গে রিঅ্যাক্টিভ হয়ে একদম মানে আগুন ধরে দেবে, কোনো দেখার লোক থাকবে না তখন। তাই জন্য এদিকে নরমালি কেরোসিন অয়েলে রাখা হয়, মানে যাতে এরা সহজে রিঅ্যাক্ট না করতে পারে। ঠিক আছে, এইটা যদি কোশ্চেন আসে বাই চান্স, হোয়াই অ্যালকালি মেটালস আর জেনারেলি স্টোরড ইন কেরোসিন অয়েল,
ঠিক আছে? তখন তোমরা বলবে যে জেনারেলি অ্যালকালি মেটালস আর জেনারেলি ভেরি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস H2 and H2O O2 and H2O, কারণ এদের হাই রিঅ্যাক্টিভিটি আর লো আয়নাইজেশন পটেনশিয়াল। বা তোমরা বলবে হাই লো ইলেকট্রন গেইন এনথালপি, ঠিক আছে, সরি হাই ইলেকট্রন গেইন এনথালপি, এটা বলতে পারো। ঠিক আছে, এইগুলো যেহেতু হাই আছে, এই একটা হাই একটা লো আছে, তাই জন্য এদের কি খুব বেশি রিঅ্যাক্টিভ। যখনই বেশি করে রিঅ্যাক্টিভ হয় তাদেরকে যখন তুমি ওয়াটার H2O তে তুমি রাখবে, ময়েশ্চারে রাখবে, তখন তারা রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই জন্য এদিকে কেরোসিন অয়েলে রাখলাম যে অ্যাকচুয়ালি কেমিক্যাল প্রপার্টিজ পড়া হয়েছিল। কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমাদের রিঅ্যাকশন উইথ এয়ার এন্ড ওয়াটারটা মোটামুটি করেছিলাম। আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ হ্যালোজেন। রিঅ্যাকশন উইথ হ্যালোজেনস। আচ্ছা, রিঅ্যাকশন উইথ হ্যালোজেনস বলতে আমরা নরমালি হ্যালোজেনস জানি কি কি, যেমন আমাদের প্রথমে আছে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, আর নরমালি এগুলোকে আমরা হ্যালোজেনস বলে জানি। গ্রুপ 17 এলিমেন্টস। কোন গ্রুপের এলিমেন্টস? গ্রুপ 17। গ্রুপ 17 আর কোন ব্লক? পি ব্লক এলিমেন্ট। এগুলোকে পি ব্লক এলিমেন্ট বলে, হ্যালোজেনস বলে। হ্যালোজেনস কেন বলে? কারণ এদের নরমালি যে কনফিগারেশনটা হচ্ছে আমাদের লাস্টে একটা ইনকমপ্লিট আছে, তাই জন্য পি ব্লক এলিমেন্টস। আর যেহেতু পি ব্লকে তোমাদের এদের লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন, তাই জন্য এদের মনে পি তোমার P5 করে থাকে প্রত্যেকে, তাই জন্য এদিকে পি ব্লক এলিমেন্টস আর গ্রুপ 17, কারণ আর একটা ইলেকট্রন নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো রিঅ্যাকশন উইথ হ্যালোজেনস কাদের সাথে? যেহেতু আমরা কি বলছিলাম, অ্যালকালি মেটালস বলছিলাম, এখন আমরা অ্যালকালি মেটাল বলছিলাম। তো অ্যালকালি মেটালস এর সাথে যখনই আমরা কোনো হ্যালোজেনস মিক্স করব, তখন আমরা নরমালি জানি হ্যালাইড ফর্মেশন হবে। হ্যালাইড ফর্মেশন হয় সেটা আমরা জানি, হ্যালাইডস ফর্মেশন হয় আমরা জানি, বাট কি টাইপের হ্যালাইডস ফর্মেশন হয়? তো এখানে যেটা হ্যালাইড ফর্মেশন হয়, আয়নিক হ্যালাইডস ফর্মেশন হয়। কি হ্যালাইডস ফর্মেশন হয়? আয়নিক হ্যালাইডস ফর্মেশন হয়। বাট সমস্যাটা হচ্ছে এখানে আরেকটা হ্যালাইডও ফর্মেশন হয়, যার নাম হচ্ছে কোভ্যালেন্ট হ্যালাইড। এবার বলে দিই, নরমালি যে আয়নিক হ্যালাইডস গুলো আছে সেইগুলো অ্যালকালি মেটালস যতগুলো আছে সবাই মোটামুটি আয়নিক হ্যালাইডস তৈরি করে। কে কে? যেমন তুমি যদি বলো তোমার কে কে আছে, যেমন তোমার লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তারপর পটাশিয়াম আছে, তারপর রুবিডিয়াম আছে, তারপর সিজিয়াম আছে, তারপর ফ্রেন্সিয়াম আছে। তো মোটামুটি এই যে এতগুলো পাবলিক দেখতে পাচ্ছ, এতগুলো পাবলিক আয়নিক হ্যালাইডস ফর্মেশন করে, কিন্তু শুধুমাত্র এই যে লোকটা, এই লোকটা কোভ্যালেন্ট হ্যালাইড ফর্মেশন করে। আর তুমি জানো যে গ্রুপের মধ্যে আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম অ্যানোমালাস বিহেভিয়ার অফ তোমার পিরিয়ড 2 এলিমেন্টস। এই পিরিয়ড 2 এ যে একদম উপর দিকে যে এলিমেন্টস গুলো আছে, তারা সব থেকে যেহেতু তাদের ছোট সাইজ, তাই জন্য তারা নরমালি বাকি এক একটা গ্রুপে যে বাকি এলিমেন্টস গুলো থেকে তারা একটু আলাদা বিহেভিয়ার করে থাকে। তাই জন্য লিথিয়াম এখানে সেম জিনিস, এতগুলো সেম করছে, তো লিথিয়াম তো একা উল্টো পাল্টা করবেই, তাই জন্য লিথিয়াম একমাত্র কোভ্যালেন্ট হ্যালাইড তৈরি করে। এবং তার কিছু কারণ আছে, এর দুটো কারণের মধ্যে প্রথম যেটা তোমরা লিখবে স্মল সাইজ, যেটা তোমরা সবেতেই চিপকাতে পারো। কোনো একটা জিনিস যদি বলে এটা অ্যানোমালাস বিহেভিয়ার কেন করে, তো তুমি স্মল সাইজ তুমি একটা মানে ইউনিভার্সাল, তুমি স্মল সাইজ লিখতে পারো, কোনো সমস্যা নেই। মেনলি যেটা তোমাকে লিখতে হবে এখানে, সেটা হয়ে যাবে তোমার যে হাই পোলারাইজিং ক্যাপাবিলিটি। কি বললাম? হাই পোলারাইজিং ক্যাপাবিলিটি। ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমার মেন কারণ, যে হাই পোলারাইজিং ক্যাপাবিলিটির জন্য এলআই কি করে, কোভ্যালেন্ট হ্যালাইড তৈরি করে, আর বাকি যারা আছে তারা আয়নিক হ্যালাইড তৈরি করে। ঠিক আছে, ওকে। তাহলে নরমালি এটা হলো হ্যালাইড। এবার তোমরা একটা জিনিস হলো, নরমালি এরা তো রিডিউসিং এজেন্টস হয়, যারা তোমার এগুলো তো মেটালটা কি হয়? রিডিউসিং এজেন্ট হয়। এটা কি রিডিউসিং এজেন্ট? রিডিউসিং এজেন্ট। এবার এদের মধ্যে থেকে কোনটা সবথেকে বেশি রিডিউসিং এজেন্ট? আমরা কি জানি যে রিডিউস মানে যে তাড়াতাড়ি তাদের ইলেকট্রন গুলোকে বাইরে বার করে দেবে। মানে ধরো তুমি আর আমি আছি, তো ধরো তুমি তোমার ইলেকট্রনটাকে খুব খুব শক্ত করে জোরে ধরে রেখেছো, তো ছাড়তে চাইছো না, তার মানে তুমি তোমার ইলেকট্রনটা দিতে চাইছো না, তাই না? আরেকজন যে আছে মানে তুমি, তো তুমি তোমার ইলেকট্রনটাকে সেরকম ভাবে ধরে রাখলে যা, তো ব্যাপার এরকম ব্যাপার আর কি। তো তোমার ইলেকট্রন যে কেউ কেড়ে নিয়ে পালিয়ে যেতে পারে, তো তোমার ইলেকট্রন যদি কেউ তাড়াতাড়ি কেড়ে নিয়ে যেতে পারে, তো তুমি
বেশি ভালো রিডিউসিং এজেন্ট হলে, কারণ তুমি সেই ইলেকট্রনটা কাকে দিচ্ছ, বা আমি অন্যভাবে কি বলতে পারি, যে তোমার ইলেকট্রনটা যে কেড়ে নিতে আসছে সে তোমার ইলেকট্রনটা কেড়ে নিজে তো রিডিউস হচ্ছে, তাই না? মানে তুমি ওকে রিডিউস করছো, তো ইউ আর দ্য এজেন্ট। কি এজেন্ট? রিডিউস করছো, তাই জন্য রিডিউসিং এজেন্ট। আর তুমি কি হচ্ছে? ইউ আর অক্সিডাইজ। তুমি নিজে অক্সিডাইজ হচ্ছে, অন্যকে রিডিউস করছো। তো যদি কেউ এসে তোমার ইলেকট্রনটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে চলে যেতে পারে, তো তুমি একটা বেশি ভালো রিডিউসিং এজেন্ট, তাই না? বুঝতে পারলে? তো এইখানে বেশি ভালো রিডিউসিং এজেন্টকে, এইখানে সব থেকে বেশি ভালো রিডিউসিং এজেন্টকে আমরা একটা জিনিস জানি, যে তোমার যত তোমার এদিক দিয়ে যায়, তোমার ইলেকট্রন দেওয়ার যে ক্যাপাসিটিটা সেটা ডিক্রিজ করে, মানে অ্যাক্রস দ্য পিরিয়ড সেই জিনিসটা ডিক্রিজ করে, তাই না? আর আমি যদি বলি ডাউন দ্য গ্রুপ, তাহলে অবশ্যই ইনক্রিজ করবে, কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই ইনক্রিজ করে। তাহলে আমি বলতে পারি যে সব থেকে বেশি রিডিউস হওয়ার ক্যাপাসিটি ফ্রান্সিয়ামের, আর সব থেকে কম রিডিউস হওয়ার ক্যাপাসিটি লিথিয়ামের। কিন্তু কথাটা ভুল, এখানে চলে আসে একটা এক্সেপশন। আমরা ক্লাস 10-এ যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, ইভেন ক্লাস 11-এও যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, তখন আমরা খুব ভালো করে পড়েছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাক্রস দ্য পিরিয়ড আমাদের কাছে ইনক্রিজ করে আর ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে। তো যদি ইলেকট্রোনেগেটিভিটি ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ করে, তাহলে রিডিউসিং ক্যাপাসিটি ইনক্রিজ করে অতি অবশ্যই, কারণ যে ইলেকট্রন দেওয়ার ক্যাপাসিটি নিচের দিক দিয়ে বাড়ছে। তার মানে লিথিয়াম সব থেকে কম ইলেকট্রন, মানে তোমার রিডিউসিং এজেন্ট হওয়ার কথা, মানে ইলেকট্রন তো ছাড়তেই যাইবে না, এরকম হওয়া উচিত ছিল। বাট দেয়ার ইজ এ এক্সেপশন, তাই জন্যই ওর হাই পোলারাইজিং ক্যাপাবিলিটি, ঠিক আছে? ওইটার জন্যই এটা পড়ানো হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেটা সব থেকে কম রিডিউসিং এজেন্ট, সব থেকে কম যে একদম ছাড়তে চাইবে না, তার নাম হচ্ছে সোডিয়াম। আর সব থেকে যে বেশি সেটা কিন্তু এ নয়, সব থেকে বেশি রিডিউসিং এজেন্ট এ। মানে যাকে ভেবেছিলে যে সব থেকে কম দেবে, সেই সব থেকে বেশি দিয়ে দিয়েছে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো? তুমি ভেবেছিলে লিথিয়াম সব থেকে কম হবে, কিন্তু বাই চান্স দেখতে পারে লিথিয়াম সব থেকে বেশি রিডিউসিং এজেন্ট দেখাচ্ছে। তার কারণ সেম, লিথিয়াম মানে সব থেকে বেশি হাই রিডিউসিং ক্যাপাসিটি, হাই রিডিউসিং ক্যাপাসিটি, ঠিক আছে? হাই রিডিউসিং ক্যাপাসিটি, ঠিক। এইটার কারণ কি আমি বলেছি না, এই যে স্মল সাইজ, এটা মুখ্যম জিনিস। পিরিয়ড টু সবার স্মল সাইজ হয়, তাই জন্য স্মল সাইজ তুমি সব জায়গায় লিখতে পারো। তো তার কারণ হচ্ছে, প্রথম তো স্মল সাইজ, যেটা তুমি ইউনিভার্সাল সেটা তো লিখবে, যে স্মল সাইজের জন্য হয়ই হয় মেনলি হাইড্রেশন। এখানে এনথালপি চলে আসবে, এর যে হাইড্রেশন এনথালপিটা সেটা খুব হাই থাকে, হাই হাইড্রেশন এনথালপি। কি বললাম? হাই হাইড্রেশন এনথালপি, ঠিক আছে? লিথিয়ামের খুব হাই হাইড্রেশন এনথালপি থাকে, তাই জন্য লিথিয়াম এত কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, ঠিক। তাহলে রিঅ্যাকশন উইথ হ্যালোজেনসটা আমাদের বোঝা গেল, ঠিক। নেক্সট যেই আমাদের জিনিসটা আছে সেটা আছে রিঅ্যাকশন উইথ অ্যালকালি মেটালস এর সাথে রিঅ্যাকশন কার করব না। এবার একটু আলাদা টাইপের টপিক, রিঅ্যাকশন অফ অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালদেরই রিঅ্যাকশন করাবো। আমরা ওয়াটারের সাথে করেছিলাম, এবার করব লিকুইড অ্যামোনিয়ার সাথে, উইথ লিকুইড অ্যামোনিয়া। ওকে, তো লিকুইড অ্যামোনিয়া, তো লিকুইড অ্যামোনিয়া মানে তোমরা সবাই জানো অ্যামোনিয়া কি, NH3। কোনো সমস্যা নেই, লিকুইড অবস্থায় NH3 আছে, সেটাই তোমার লিকুইড অবস্থা। এবার এইখানে আমরা দুটো আলাদা আলাদা স্পেসিফিকেশন করব। যদি লিকুইড অ্যামোনিয়ার সাথেই মেশাবো, আমার সলভেন্ট যেটা আছে সবসময় আমার লিকুইড অ্যামোনিয়াই থাকবে, সলভেন্টটা আমার সবসময় লিকুইড অ্যামোনিয়াই থাকবে, সেটাতে কোনো প্রশ্ন নেই। কিন্তু যে সলিউটটা আছে সেটাকে আমরা একটু একটু চেঞ্জ করব। তোমরা জানো সলিউট আমরা মেটাল, মানে অ্যালকালি মেটালই আমরা সলিউটে দেবো, অ্যালকালি মেটালটাই কিন্তু সলিউটে দেবো, কিন্তু অ্যালকালি মেটালটা এখানে কনসেন্ট্রেশনটা কম দেবো, মানে আমরা ডাইলিউট দেবো, একটু ডাইলিউট অ্যালকালি মেটাল দেবো, মানে একটু কম কনসেন্ট্রেশনে দেবো, ঠিক আছে? কি বললাম? একটু কনসেন্ট্রেশনটা লো করবো। ডাইলিউট মানে এখানে ডাইলিউট লেখাটা ঠিক হবে না, আমি এখানে লিখে দিচ্ছি লো কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন, যেহেতু মেটাল তো তাই জন্য ডাইলিউট লেখা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে লো কনসেন্ট্রেশনের সাথে একবার মিক্স করবো, এটা হচ্ছে আমার কেস 1, এটা হয়ে যাবে আমার কেস 1, আর একটা দেখবো কেস 2। তাহলে যখন লো কনসেন্ট্রেশনের সাথে NH3 মিক্স করবো, আমরা একটা খুব সুন্দর রেজাল্ট দেখতে পারি। আবার
যখন হাই কনসেন্ট্রেশন মেটাল সাথে লিকুইড NH3 থাকবে, তখন আমরা একটা দেখতে পারি। কি কি দেখতে পারি? প্রথমত কালার আর ম্যাগনেটিক প্রপার্টি। কালারটা এইখানে হয়ে যায় ব্লু, এইখানে কালার হয়ে যায় ব্রোঞ্জ। সব এক্সপ্লেন করবো কেন ব্লু হচ্ছে, কেন ব্রোঞ্জ হচ্ছে। এইখানে ম্যাগনেটিক প্রপার্টি হয়ে যায় প্যারাম্যাগনেটিক, এইখানে ম্যাগনেটিক প্রপার্টি হয়ে যায় ডায়াম্যাগনেটিক। ঠিক। আচ্ছা, এবার তুমি এতগুলো ঘটনা তুমি জানো, এবার তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে এটা কেন, কি কি কারণ আছে। তাহলে এটা কেস 1 ছিল, এটা আমার কেস 2 ছিল। তাহলে দুটো তোমার কাছে সিচুয়েশন আছে। আমি বললাম কি অ্যালকালি মেটাল নিচ্ছি, লিকুইড NH3 সাথে নিচ্ছি, কিন্তু অ্যালকালি মেটালটা একবার লো কনসেন্ট্রেশন নিচ্ছি, একবার অ্যালকালি মেটালটা আমি হাই কনসেন্ট্রেশন নিচ্ছি। দুটোই লিকুইড অ্যামোনিয়ার সাথে মেশাচ্ছি, দুটোরই আলাদা আলাদা কালার আছে, একটা ব্লু আছে, একটা ব্রোঞ্জ আছে, একটা প্যারাম্যাগনেটিক আছে, ডায়াম্যাগনেটিক আছে। প্যারাম্যাগনেটিক মানে কি জানো? কোথাও না কোথাও আনপেয়ার ইলেকট্রন আছে। আর ডায়াম্যাগনেটিক মানে কি জানো? আনপেয়ার ইলেকট্রন কমে গেছে, মানে নেই। মানে যখন আনপেয়ার ইলেকট্রনের কোয়ান্টিটি বেড়ে থাকে তখন সেটা প্যারাম্যাগনেটিক নেচার দিয়ে, যখন আনপেয়ার ইলেকট্রনের ইন্টেন্সিটি কমে যায়, মানে কোয়ান্টিটিটা কমে যায়, মানে একদম মানে আনপেয়ার নেই এরকম বলতে গেলে যখন আছে, মানে সবই পেয়ার আপ হয়ে গেছে, তখন ডায়াম্যাগনেটিক একটা হয়েছে। ঠিক আছে, তো সব এক একটা করে ডিসকাস করবো। ঠিক, তাহলে প্রথমে আসি আমাদের কেস 1টা। ঠিক আছে, এটা তোমরা একটু নোট ডাউন করে নেবে, কারণ নিচেটা মুছে মুছে করবো। ঠিক আছে, ওকে। তো কেস 1 এ ছিল লো কনসেন্ট্রেশন আর এইটা। প্রথমে আমি বলি একটা জিনিস যেটা তোমাকে বুঝতে হবে, যখন ওয়াটারকে আমরা ভাঙি তখন তোমরা জানো H+ আর OH- এখান থেকে বেরোয়। আমরা যখন NH3 কে ভাঙবো তখনও সেম, এখান থেকে H+ আর NH2- বেরোবে। কিন্তু ধরে নাও এখানে রিঅ্যাকশন K1, এটা রিঅ্যাকশন রেট, এটা K2। রিঅ্যাকশন রেটের কথা বললাম। যখনই আমরা দেখবো তখনই আমরা একটা জিনিস দেখবো যে K1টা অনেক 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 বেশি দেন K2। কেন? কারণ H2 যে ওয়াটারটা সেটা খুব সহজে H+ কিন্তু ডোনেট করে দিতে পারে, কোনো সমস্যা নেই। অ্যাম্ফোটেরিক সলিউশন, অ্যাম্ফোটেরিক তো H+ ডোনেট করতে, OH- ডোনেট করতে কোনো সমস্যা নেই তাদের H+ ডোনেট করাতে। ঠিক, অ্যাম্ফোটেরিক সলিউশন। কিন্তু NH3 H+ ডোনেট করতে খুব না তো না, সে থাকে না একটা কিপটে বন্ধু, পয়সা দেন রে, পয়সা দেন। না ভাই পয়সা নেই, পয়সা নেই, অন্য নিজের কাছে পয়সা আছে, এমনিতে পয়সা নেই। তো NH3 একই টাইপের। H2 সঙ্গে সঙ্গে দিয়ে দিল, দেবে অনেক অনেক তোমাকে বিয়ে করে করে দিয়ে তারপর দেবে। মানে কি, ওই যে যখন আমরা নিজেদের লাইফের কথা বলি তখন ওইগুলোকে আমরা আমাদের ভাষায় বলি, কিন্তু যখন কেমিস্ট্রির ভাষায় বলবো তখন হয় একে হিট দিতে হবে, না একটা লাইট দিতে হবে, না কিছু রিঅ্যাক্টেন্ট দিতে হবে, তবে H+ দেবে। ঠিক আছে, মানে যাকে তেল দেওয়া বলে। তো NH থেকে একটু তেল দাও, H+ বেরিয়ে যাবে, মানে একটু হিট দাও বা লাইট দাও, H+ বেরিয়ে যাবে, কিন্তু তা দিতে হবে। তাই জন্য এই রিঅ্যাকশন K1টা বেশি, এই রিঅ্যাকশন K2টা কম হবে। ঠিক আছে, মেন কথা ওটা। ঠিক, এবার আমরা আসবো নর্মাল যেটা আমরা করছি। তাহলে আমরা কি করব, মেটালকে আমি M দিয়ে ডিনোট করে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে মেটালের সাথে যখন H2 রিঅ্যাক্ট করতো তখন আমাদের কি দাঁড়াতো বাবা? তাহলে M+ এর সাথে OH- MOH বানাতো, কোনো সমস্যা নেই। আর এখানে হাইড্রোজেন গ্যাস উড়ে উড়ে পালাতো। এটা ছিল যখন H2 এর সাথে রিঅ্যাক্ট করতো। বাট যখন M-টা রিঅ্যাক্ট করবে NH3 এর সাথে, যখন M-টা রিঅ্যাক্ট করবে NH3 এর সাথে, তখন এখানে কি হবে? দেখো এই H+ দিতে পারছে না, এইখানে M-টা কি করছিল, এখানে একটা ইলেকট্রন বার করছিল, আর একটা ইলেকট্রন এখানে H+ কে নিয়ে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন করে দুটো হাইড্রোজেন বেরিয়ে বলেছে H2 হাইড্রোজেন গ্যাস করে। তো এইখানেও সেম জিনিস, প্রথমত তো এখানে M+ আর একটা ইলেকট্রন তো বেরোবে, তাই তো? একটা M+ একটা ইলেকট্রন তো বেরোবে, কোনো সমস্যা নেই। তারপর যেটা এখানে OH- আর এখানে একটা H, যে এখানে H+ ছিল সেটাকে উড়ে চলে গেছে, এইখানে কি হবে? এইখানে এটা কি হবে? এইখানে তোমার একটা ওয়ান টাইপ, তুমি যদি এটাও লিখে আসো কোনো সমস্যা নেই, তোমার ব্যাপারটা কি, এটা যদি লিখে আসো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে যদি একটু ভালো করে লিখি তাহলে এখানে কি হবে? এখানে দেখো M+, তাহলে NH3, তাহলে এটা যেটা হবে MnH3। ঠিক আছে, এর সাথে কোনো একটা, কতগুলো আমি জানি না, সেটা M এর উপর ডিপেন্ড করছে, M এর ভ্যালেন্সের উপর ডিপেন্ড করছে, এখানে মাথায় প্লাস। ঠিক আছে, এইটা এখানে তৈরি হলো।
তাহলে MnH3x প্লাস হোল প্লাস, ঠিক আছে। এবার ইলেকট্রনে কি তৈরি হবে, ইলেকট্রনে না কি কোনো সমস্যা নেই, ইলেকট্রনে আরেকটা ইয়ে ধরবে এখানে, যেমন H2, আচ্ছা ঠিক আছে H2 ইয়েতে দেখাবো না, আগে তোমাকে ইলেকট্রন ইয়েতে দেখাই, তারপর তোমাকে H2 ইয়েতে, মানে H2ই বেরোবে, বাট ওটা আগে দেখাই। তোমার ধরো এখানে NH3, এখানে Y দিয়ে দাও, মাইনাস দিয়ে দাও, কোনো সমস্যা নেই, সেম জিনিস সেম জিনিস। আচ্ছা, তার মানে নর্মালি আমাদের কি হলো M প্লাস NH3 এরকম এরকম ব্যাপার, তাহলে আলটিমেটলি আমার কাছে কি হলো M প্লাস, M যদি প্লাস হয় এখানে NH2 মাইনাস হিসেবে ঢুকবে সোজা কথা, আর এখানে H2ই বেরোবে। এই এতগুলো চপ্প করলাম এইটার জন্য, মানে এটাই বেরোবে, বললাম তো H2 বেরোবে M প্লাস NH2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল যদি লো কনসেন্ট্রেশনে রাখি। এবার তুমি দেখছো কি, যখনই তুমি লো কনসেন্ট্রেশনে দিচ্ছ তখন দেখো আনপেয়ার ইলেকট্রন কিন্তু থাকছে, আনপেয়ার ইলেকট্রন গুলো থাকছে, জানছি সেটা আমার হাইড্রোজেন তৈরি করে নিচ্ছে, যেটা আমার তৈরি করে নিচ্ছে। এইটা যখন হতো তখন যখন যখন এইটা হবে, যখন এটা হয় তখন এটা কালারলেস হয়ে যাবে, এটা তখন কালারলেস হয়ে যাবে, কারণ এখানে তো আনপেয়ার ইলেকট্রন নাই। বাট যখন এইখানে এটা হচ্ছে তখন তো আনপেয়ার ইলেকট্রন আছে, যখন আনপেয়ার ইলেকট্রন আছে তখন তুমি জানো লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জিতে জাম্প মারবে, দিয়ে এইখানে গেল, এখানে দেখলো আমার এসে কিছু লাভ হলো না, এইখান থেকে ব্যাক করবে, এই যে এনার্জিটা গেইন করে হায়ার দিকে গেছিল, এটা আমার হাই, এটা আমার লো, লোয়ার এনার্জি অরবিটাল হায়ার এনার্জি অরবিটাল, ঠিক আছে। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে হায়াতে গেল, কি করে গেল, তুমি ধরো এখান থেকে তোমাকে অনেকটা দূর যেতে হবে, তার জন্য তোমার তো এনার্জি লাগবে, তোমার মধ্যে যদি এনার্জি না থাকে তুমি যাবে কি করে, বোঝা গেল। তো এ কি করবে, সারাউন্ডিংস থেকে এনার্জি গেইন করবে, থার্মোডাইনামিক্স এ পড়েছিল, সারাউন্ডিংস থেকে এনার্জি গেইন করলো, গেইন করে 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 একদম শর্ট করে রকেটের মতন ছুটলো আর একটা কোনো এনার্জি লেভেলে, ওখানে এনার্জি লেভেলে গিয়ে দূর, এখানে আমার কথা শোনার মতন কেউ নেই, ভালো লাগছে না, কি করবো, আমি যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম। তো কি করবে, এবার এনার্জি নিয়ে গেছিল তো এখানে যাবে, এনার্জিটা ওইখানে লুজ করে দেবে, লুজ করে আবার আস্তে 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 পড়ে যাবে, যেমন যেখানে ছিল চলে আসে। কিন্তু ওই যে এনার্জিটা লুজ করলো, এখানে এনার্জি যখন গেইন করেছিল দ্যাট ইজ নট দ্য প্রবলেম, যখন এনার্জিটা লুজ করলো, এনার্জি যখন লুজ করবে একটা রেডিয়েশন এনার্জি লুজ করবে, যখনই একটা রেডিয়েশন এনার্জি লুজ করবে আমাদের রেডিয়েশনের একটা কালার হয়, যেই কালারটা এখানে ব্লু হিসাবে দাঁড়াবে। তাই জন্য যখনই এখানে আনপেয়ার ইলেকট্রন থাকবে তখনই একটা কালার হিসেবে ব্লু, যেহেতু এখানে রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশনের জন্য কালার ব্লু হচ্ছে, যেহেতু আনপেয়ার ইলেকট্রন বেশি আছে তাই জন্য প্যারাম্যাগনেটিক হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। কি বললাম, রেডিয়েশনের জন্য ব্লু, যেহেতু এখানে রেডিয়েট করে আসছে তার জন্য ব্লু, আর এইখানে যেহেতু ইলেকট্রন একটা মানে আনপেয়ার ইলেকট্রন যেহেতু আছে তাই জন্য প্যারাম্যাগনেটিক হয়ে গেল। নেক্সটটা বোঝালে এই জিনিসটা ভালো করে বুঝে যাবে, ঠিক। নেক্সটটা বোঝাই, তবে যখন হাই কনসেন্ট্রেশনটা বোঝাবো তখন ওইখানটা যখন দেখবে ডায়াম্যাগনেটিক হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, তখন এটা ভালো করে বুঝে যাবে, ঠিক। এবার দেখো, এবার আমরা আসবো কেস 2 তে, যেখানে আমার সলভেন্ট NH3 তেমন আছে তেমন থাকবে, কিন্তু ঘোটালা হয়ে যাবে কোথায় না, কনসেন্ট্রেশনটা হাই হয়ে যাবে কার, মেটালের। এবার আমাদের কাছে কেস 2, কেস 2 তে কি বলেছিলাম, মেটালের কনসেন্ট্রেশন বেশি, মেটাল এখানে হাই কনসেন্ট্রেশন, ঠিক। আচ্ছা, যেমন লিকুইড NH3 ছিল, NH3 হলো, এবার এখানে রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। এবার ধরো মেটালের সাথে এখানে লিকুইড আছে, তো যেমন হচ্ছিল সেরকমই হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। M প্লাস হলো, ঠিক আছে, M প্লাস হলো, এখানে তোমার একটা ইলেকট্রন বেরোলো, ব্যাপার সেম হবে, কিন্তু বলছি কোথায় ডিফারেন্স। তো M এখানে NH3 এর সাথে কোনো একটা X, এখানে প্লাস, এখানে E, NH3 এর সাথে কোনো একটা ভ্যালু Y মাইনাস, এটাই হবে। কিন্তু সমস্যা দেখো, এখানে মেটালের কনসেন্ট্রেশনটা হাই, মেটালে যদি কনসেন্ট্রেশন হাই থাকে তাহলে আমি বলতে পারি M প্লাসটা অনেক বেশি হবে, মানে M প্লাস মানে গিজ 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 করছে, গিজ 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 করছে M প্লাস, ঠিক। এবার এইখানে M প্লাস যখন বেশি হয়ে যাবে তখন তো এই লিকুইড NH3 কিছু করতে পারবে না, তাই না। M প্লাস যদি বেশি হয়ে যায় লিকুইড NH3 কি করবে, M প্লাসে বেশি হয়ে যাওয়ার ফলে কি হবে, এই ইলেকট্রনটা যেটা লুজ করেছিল এরাই গেইন করবে, দিয়ে মেটাল M2 হিসাবে সলিড ফর্ম হয়ে যাবে।
যখন মেটালের কনসেন্ট্রেশন বেশি থাকবে, যেহেতু এক গাদা মেটালিক আয়ন তৈরি হবে, তাই জন্য ইলেকট্রন যেটা লুজ করছিল সেটা আবার গেইন করে M2 করে দেবে, নিজেদের মতন সলিড ফর্ম নিজেদের মতন করে নেবে। বুঝতে পারলে কি হলো? তাই এটা কোভ্যালেন্ট নেচার হয়ে যাবে, তখন তো কোভ্যালেন্ট নেচার হয়ে যাবে, কোভ্যালেন্ট নেচার হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইলেকট্রন ছিল আগের বেলায় যখন লো কনসেন্ট্রেশনের কথা বলছি, এখন হাই কনসেন্ট্রেশন আছে, হাই কনসেন্ট্রেশনে ইলেকট্রন আমার কম আছে, ইলেকট্রন নিয়ে তো এরাই কাজকর্ম করে নিচ্ছে। ইলেকট্রন যদি কম থাকে, এদের যে এনার্জি লেভেলটা, এ জাম্প মারার দরকারই নেই, আর জাম্প মারতে দিচ্ছেই না, তো আগে টেনে নিচ্ছে দরকারি। তাই জন্য কি হবে, এই যে এরা যে রেডিয়েশনটা আস্তে আস্তে রেডিয়েশনটা কমে যাবে, মানে এখন আগে যতটা এনার্জি দিয়ে এরা জাম্প মারছিল, এখন ততটা এনার্জি লাগছে না, কারণ ওরা ইউজ করে নিচ্ছে অন্য কেউ, অতটা তো লাগছে না, যাচ্ছে অবশ্য, অতটা লাগছে না। তাই জন্য আমরা কি জানি, ব্লু থেকে আস্তে আস্তে কি হয়, কি হয়, রেডের দিকে আসে। ব্রোঞ্জ মানে কি, অনেকটা ব্রাউনিশ রেড টাইপের না কালারটা। দেখো ব্লুটা যখন অনেকটা এনার্জি রেডিয়েট করছিল, যখন এনার্জি রেডিয়েশনটা অনেক হাই হচ্ছিল, রেডটা মানে এনার্জি রেডিয়েশনটা অনেকটা লো হবে। দেখো ব্রোঞ্জ কালারটা অনেকটা ব্লু থেকে রেডের আস্তে আস্তে রেডের একটু আগে ব্রোঞ্জ কালারটা মোটামুটি পরে, যেহেতু এখানে এনার্জি রেডিয়েশনটা অতটা হাই হয় না, তাই জন্য এখানে কি হবে, যে কালারটা এক্সিবিট করবে, কালারটা আমার হয়ে যাবে ব্রোঞ্জ, যেহেতু এখানে M2 ফরমেশনটা হয়ে যায়, তাই জন্য ব্রোঞ্জ ফরমেশন হয়। এবার আমরা একটা জিনিস দেখছি, আমরা একটা জিনিস জানি, কি জানি, একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যদি মেটালের কনসেন্ট্রেশন বাড়ানো হয়, যদি মেটালের কনসেন্ট্রেশন বাড়ানো হয়, তাহলে কন্ডাক্টিভিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, এত স্ট্রেট লাইন কোনো যায় আসে না, মানে মেটালের কনসেন্ট্রেশন যদি বাড়াও তাহলে কন্ডাক্টিভিটি বাড়বে, যদি মেটালের কনসেন্ট্রেশন বাড়ে কন্ডাক্টিভিটি বাড়বে, ঠিক। যদি কন্ডাক্টিভিটি বাড়ে তাহলে কি হবে, আমার আনপেয়ার ইলেকট্রনটা কমে যাবে। এই সব তো ইলেকট্রন এরা নিয়ে পেয়ার আপ করে নিচ্ছে, যদি বাকি কিছু নিয়ে না, হাইড্রোজেন নিয়ে পালিয়ে যাবে, হাইড্রোজেন হয়ে বেরিয়ে যাবে, তাই না? এ সব কিছু M2 ক্রিয়েট করে দিয়েছে। এখন এখানে আনপেয়ার ইলেকট্রন কম, যদি আনপেয়ার ইলেকট্রন কম থাকে, আগে যখন ছিল অনেক আনপেয়ার ইলেকট্রন ছিল, অনেক আনপেয়ার ইলেকট্রন ছিল, এখন মেটালের কনসেন্ট্রেশন বাড়ানোর ফলে আনপেয়ার যে ইলেকট্রনটা সেটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। যখনই কমে যাচ্ছে, তখনই যে প্যারাম্যাগনেটিক নেচারটা ছিল আস্তে 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 নামছে, নেমে 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 কি হচ্ছে, যখন ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে, ওই নেচারটাই ডায়াম্যাগনেটিক নেচার আমার হয়ে যাচ্ছে, আর কালারটা হয়ে যাচ্ছে আমার ব্রোঞ্জ। ঠিক আছে, বোঝা গেল? দুটো M+M2 এরকম ফর্মেশন করার ফলে এটা এনার্জি লেভেলটা অনেকটা কমে যাচ্ছে, যার কারণে যে এনার্জিটা রেডিয়েট করছে সেটা অনেক কমে যাচ্ছে, যার কারণে ব্লু যখন ছিল আমার লো কনসেন্ট্রেশনে, সেখান থেকে কালারটা আমার নেমে এলো ব্রোঞ্জে, যেমন ব্লু থেকে রেডে আসে। আর প্যারাম্যাগনেটিক ছিল কারণ তখন আনপেয়ার ইলেকট্রন ছিল, যেহেতু এখন আনপেয়ার ইলেকট্রন আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই প্যারাম্যাগনেটিক আস্তে আস্তে ডায়াম্যাগনেটিক হয়ে যখন একদম আনপেয়ার ইলেকট্রন কমে যাবে, তখন ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। এই ছিল তোমার লিকুইড অ্যামোনিয়ার সাথে। ঠিক আছে, তোমরা শুধু এই জিনিসটা মনে রাখবে, কোথায় যদি মেটালের কনসেন্ট্রেশন বেশি দেওয়া হয়, ইলেকট্রন আনপেয়ার অবস্থায় থাকবে না, যদি মেটালের কনসেন্ট্রেশন কম থাকে তাই ইলেকট্রন আনপেয়ার অবস্থায় থাকবে, যেখানে ইলেকট্রন আনপেয়ার অবস্থায় থাকবে সেখানে রেডিয়েশন বেশি হবে, সেখানে কালারটা ব্লু হবে, যেখানে মানে ইলেকট্রনটা আনপেয়ার অবস্থায় থাকবে না সেখানে এনার্জিটা কম হবে, সেখানে রেডিয়েশনটাও কম হবে, সেখানে কালারটা ব্রোঞ্জ হবে। ঠিক আছে, ঠিক। তো আজকে তোমরা মোটামুটি এই দুটো আমরা পড়ালাম কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে। পরে আমরা একটু অন্য কিছু করবো, অ্যালকালি মেটালসই করবো। অ্যালকালি মেটালস এর মধ্যে তোমাদের অ্যালকালি মেটালস কিছু কাজ হয়, ইউজেস দেখবো, বা এই যে লিথিয়াম এত অ্যানোমালাস বিহেভিয়ার কেন করে সেই সব দেখবো। ঠিক আছে, তো আজ মোটামুটি এই দুটো ভালো করে পড়ো, নেক্সট ক্লাসে আমরা বাকিটা কন্টিনিউ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।